এখানেরটা। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা HTML তো কমপ্লিট করছি না? আপনি বাসায় কত নম্বর ভিডিও পর্যন্ত গেছেন? 4। কোন সমস্যা ফেস করছেন কোথাও? কোথায়? 3 নম্বর ক্লাসে কোথায়? ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার সিলেক্ট? এখানে ওই মানে পাথটা কিভাবে দিতে হবে এটা? না না এটা বুঝছি। আপনি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে সিএসএস নিয়ে আলোচনা করছিলাম না? সিএসএস আমরা কয়ভাবে করতে পারি? 3 ভাবে। কিভাবে কিভাবে? ইনলাইন, ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। তো প্রফেশনালি আমরা সাধারণত এক্সটার্নাল ভাবে সিএসএস করে থাকি। একটা আলাদা সিএসএস ফাইল নিয়ে সিএসএস ফাইলকে আমরা HTML এর সাথে লিংক আপ করে তারপর আলাদা আমাদের যে সিএসএস কোডগুলো আছে এখানে করে থাকি, বুঝতে পারছেন? তো ইন্টারনাল এবং যে ইনলাইন সিএসএস আছে এটা খুব কম ব্যবহার করা হয় আর কি। তো মাঝে মাঝে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে ইনলাইন অথবা ইন্টারনাল সিএসএস করা আছে। তবে সব থেকে বেশি আমরা ইউজ করি কোনটা? এক্সটার্নাল সিএসএসটা, বুঝতে পারছেন? তো আমরা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল নিই। ক্লাস 9 এর ভিতর গিয়ে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে নিউতে গিয়ে একটা ফোল্ডার নেব। এটার নাম দেব অ্যাসেটস। অ্যাসেটস ফোল্ডারের ভিতর গিয়ে আরেকটা ফোল্ডারের নাম দেব সিএসএস। এটার ভিতরে আমরা একটা সিএসএস ফাইল নেব। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, বুঝতে পারছেন? তো এখন বলেন, আমরা যদি আমাদের সিএসএস এখন যে ফাইলটা ক্রিয়েট করছি এটা আমাদের HTML এর সাথে কানেক্ট করতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, লিংক, এরপর যেটা থাকবে কোথায়? মানে ডটের আগে যেটা থাকবে এখানে style.css এটা। সেভ করলাম। এখানে আমি একটা সিএসএস আমার পাশে ওগুলা কেন বুঝি নাই। পাশে ওই এগুলা আপনি ফোল্ডার সিলেক্ট করেন নাই যেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডার যদি সিলেক্ট করেন তাহলে পুরো ফোল্ডারটা এখানে চলে আসবে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা এখানে বডি ট্যাগকে ধরলাম। বডি ট্যাগকে ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্ল্যাক। এই কোডটা আপনাদের আপাতত বোঝার দরকার নাই, আমরা পরে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করব। যে এখন যদি আমরা ওপেন ইন ব্রাউজার দিই তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে? আমরা বডিকে ধরলাম, বডি ট্যাগকে ধরে তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখানে হয়েছে? কেন হয় না বলেন? আর একটা বিষয় একটু খেয়াল করেন, এটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমরা সিএসএস ফাইলের ভিতর কি লিখছি? এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিছি না? এখন যদি আমরা এখানে HTML এখানে আসি, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তারপর এখানে আমরা style.css এ ক্লিক করি, এখানে কি আসতেছে? ফাইল নট ফাউন্ড। আমাদের তার মানে কি আমাদের সিএসএস ফাইলটা লিংক আপ করা হয় না, বুঝতে পারছেন? এখন কেন হয় না এটা বলেন? আপনি তো পারার কথা, কেন হয় না? এখানে আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে? এসএস ফোল্ডারের ভিতরে গিয়ে সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে তো ওখানে আছে। তো আমাদের কি করতে হবে এখন? প্রথমে এসএস ফোল্ডারের ভিতরে যাইতে হবে, এসএস, তারপর সিএসএস ফোল্ডারের ভিতরে যাইতে হবে, তারপর style.css ফাইল এখানে আছে। প্রথমে আমরা এসএস ফোল্ডারের ভিতরে যাব, তারপর সিএসএস, তারপর style.css।
এটুকু বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? তো আমরা এটা সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমাদের সিএসএস কোডটাও পাইছে। বুঝতে পারছেন? তো আমরা আমাদের সিএসএস ফাইলটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা করার জন্য আমরা এই কোডটা লিখছিলাম। এখন রিমুভ করে দিচ্ছি। তো এটুকু পর্যন্ত বুঝতে পারছেন না? তো আপনারা এরকম একটা ফোল্ডার আর এরকম একটা ফাইল নিয়ে দুইটা কানেক্ট করেন HTML পেজের সাথে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে বি পেজ সোর্সে গেলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, কি কোনো এরর শো করতেছে না, ফাইল নট ফাউন্ড। তার মানে কি আমাদের ঠিকমতো আসছে না। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি এখানে কোনো কিছু ভুল করি, যেমন আমরা টিটা দিলাম না, সেভ করলাম, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন বি পেজ সোর্সে গেলাম, str.c, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কি আসতেছে, ফাইল নট ফাউন্ড। বুঝতে পারছেন? তো কোনো ফাইল ঠিকমতো লিংক আপ হয়েছে কিনা আপনারা চাইলে এইভাবেও দেখতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো তো ক্লিয়ার না, কিভাবে লিংক আপ করতে হবে। আর যেহেতু HTML এর মাধ্যমে আমরা অডিও, ভিডিও, ইমেজ অ্যাড করছি, আর ওইখানে আমরা কিভাবে ফাইল পাথ দিতে হবে এগুলো তো আমরা জানি না, কোনটা কিভাবে করতে হবে। আচ্ছা, তো গত ক্লাসগুলোতে আমরা সিএসএস বেসিক নিয়ে আলোচনা করছিলাম, টাইপ অফ সিএসএস সিলেকশন। সিএসএস সিলেকশন বলতে আমরা ক্লাসকে কিভাবে ধরবো, আইডি কে কিভাবে ধরবো, তার হচ্ছে ট্যাগ কে কিভাবে ধরবো, এগুলো তো আমরা জানি নাকি। ক্লাসকে ধরতে হলে ক্লাস নেমের আগে কি দিতে হবে, ডট দিতে হবে। আর আইডি কে ধরতে হলে আইডি নেমের আগে কি দিতে হবে, হ্যাশ। আর ট্যাগ কে ধরতে হলে কি দিতে হবে, কিছু দেওয়া লাগবে না, শুধু ট্যাগ নেম দিলে হবে। বুঝতে পারছেন? তো আজকে আমরা সিএসএস কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, কমেন্ট এগুলো নিয়ে কাজ করব। তো আমরা এখানে একটা ফ্রি ট্যাগ দিলাম, লরেন, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আমাদের ফ্রি ট্যাগটা এখানে শো করছে না। আমাদের ফ্রি ট্যাগে যদি আমরা টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? প্রথমে আমাদেরকে ফ্রি ট্যাগকে ধরতে হবে। তো ট্যাগকে ধরার জন্য আমাদের কি করতে হবে, শুধু ট্যাগ নেমটা দিতে হবে। তো আমরা এখানে কি করব, ফ্রি ট্যাগকে ধরছি, তারপর ফ্রি ট্যাগকে ধরার পর দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে কালার করার জন্য, সেটা হচ্ছে কি, কালার না, ব্যাকগ্রাউন্ড হয় ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। শুধু টেক্সটের জন্য হয় কালার, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হয় ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েও যে সময় কাজ করব ওই সময় বুঝতে পারবো যে দুইটার পার্থক্যটা। তো এখন আমরা টেক্সটে কালার পরিবর্তন করতে চাইতেছি, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, কালার প্রপার্টি ইউজ করতে হবে। এরপর আমাদের এখানে ভ্যালুটা দিতে হবে। যেমন আমরা এখানে রেড কালারটা চাইতেছি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখানে আমাদের রেড কালারটা আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি এই ফি ট্যাগটাকে ডুপ্লিকেট করি, কয়েকটা ফি ট্যাগ দিলাম, এখন কি সবগুলো ফি ট্যাগ কালার হবে? এখানে কিন্তু সবগুলো ফি ট্যাগ কালার হয়েছে, কারণ আমরা এখানে বলছি যে, হ্যাঁ এখানে বলছি যে যতগুলো ফি ট্যাগ আছে সবগুলো ফি ট্যাগের কালার চেঞ্জ হবে। তো এর জন্য আমাদেরকে মাঝে মাঝে ক্লাস অথবা আইডি ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা যদি এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস p1, ক্লাস নেমটা কি, p1। তো আমরা এখানে কি দিব, p1। এখন কি এটা কালার হবে? কালার তো হয় না, কেন হয় না বলেন? হ্যাঁ, এটা ওয়ান, এটা হচ্ছে আমাদের ক্লাস নেম। ক্লাস নেম, কিন্তু ক্লাসকে আমাদের কি ধরা হয়েছে? হ্যাঁ, কি করতে হবে, আমাদের ডট দিতে হবে। এখন সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন শুধু যেটার ভিতরে আমরা ক্লাসটা দিয়েছি শুধু ওইটাই কালার হয়েছে। বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আপনারা আইডি নিয়েও কাজ করতে পারবেন। এখানে যদি আইডি নেন, সেম কাজ করবে। বুঝতে পারছেন? আইডির বিষয়টা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটা আর আমি দেখাচ্ছি না। আমরা সিএসএস করার সময় বেশিরভাগ সময় ক্লাস নিয়ে কাজ করব, আর আইডি নিয়ে কাজ করব জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময়। বুঝতে পারছেন? তো আমরা এখন ক্লাস নিয়ে দেখতেছি, আইডি নিয়ে আপনারা পরে দেখতে পারবেন, বাসায় একটু ট্রাই করবেন। আচ্ছা, এটা ছাড়াও আমরা এরকম কন্টেন্ট গুলোকে, আমাদের যে HTML কন্টেন্ট গুলো আছে এগুলোকে আলাদা করার জন্য আমরা ডিভ ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? ডিভ দিয়ে আমরা, ডিভের কাজ অনেক, এটা আমরা আস্তে আস্তে জানবো। শুধু জেনে রাখেন যে ডিভ দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। বুঝতে পারছেন? একটা ডিভের ভিতরে রাখলে ওই ডিভের একটা ক্লাস দেব, ওই ডিভের ভিতরে যে যে ফি ট্যাগ গুলো আছে
আচ্ছা আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এই ফি ট্যাগটাকে কাট করলাম, তারপর একটা ডিপ ট্যাগ দিলাম, ডিপ ট্যাগ দেওয়ার পর ফি ট্যাগটাকে আবার পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? এখন কিন্তু কোনো কিছুই হবে না। তো আমরা যেটা করব, ডিপ, এখানে একটা ক্লাস দিব ডিপ 1। এখন আমরা যদি ব্রাউজার লোড করি কোনো কিছু আসবে না, তো আমাদেরকে সিএসএস এর ডিপ 1 কে ধরতে হবে 1। এরপর আমরা যদি এখানে কালার দিই, তাহলে দেখবেন যে ডিপের ভিতরে যে ফি ট্যাগটা আছে এটার কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আপনি যদি চান, এখানে আমরা একটা h1 ট্যাগ দিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন আমাদের এখানে যে h1 টা ছিল দুইটা কিন্তু আলাদা ট্যাগ, একটা ফি ট্যাগ একটা হচ্ছে h1 ট্যাগ, দুইটা আলাদা ট্যাগ না, দুইটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা চাইতেছি কি শুধু ফি ট্যাগটার কালার চেঞ্জ হবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ডিপ ট্যাগের ভিতরে আমাদের কি আছে, এই ডিপ ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে, ডিপ ট্যাগের ভিতরে আমাদের ফি ট্যাগটা আছে। তো এটার জন্য আমাদেরকে করতে হবে ডিপ ট্যাগের ভিতরে আমাদের ফি ট্যাগটা আছে, একটা স্পেস দিয়ে আমাদের ফি ট্যাগটা লিখে দিলাম আমরা। এটার মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ডিপ ট্যাগের ভিতরে যে ফি ট্যাগটা আছে ওইটার কালার শুধু গ্রিন হবে। এখন আমরা সেভ দিলাম, এখন আমরা যদি ব্রাউজার লোড করি এখন শুধু ফি ট্যাগটা পাইতেছি, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, এখানে আমরা আরেকটা ফি ট্যাগ দিলাম। এখন আমাদের এখানে কি দুইটা ফি ট্যাগ আছে, এখন আমাদের এখানে কি দুইটা ফি ট্যাগে কালার চলে আসছে, কারণ কি আমরা বলছি এই ডিপ ট্যাগের ভিতরে যতগুলো ফি ট্যাগ আছে সবগুলোর কালার কি হবে, গ্রিন হবে। এটুকু বুঝতে পারছেন? তো আমরা চাই যে শুধু এই ফি ট্যাগটার কালার চেঞ্জ হবে, নিচেরটার হবে না। তো এখন এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ক্লাস দিতে হবে ডিপ v1, সেভ দিলাম। এখনো কিন্তু হবে না, কারণ হচ্ছে আমরা এখানে এখনো কি ফি ট্যাগই দেওয়া আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ক্লাস নেমটাকে কপি করতেছি, এখানে আসি, পেস্ট করে দিলাম। এটা কি হয়েছে? এখন এখন কি এটা কাজ করতেছে? কেন বলেন? এখানে এটা কি একটা ক্লাস নেম না? তো আমাদের এখানে অবশ্যই ডট দিতে হবে। তো সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন শুধু যে ক্লাস নেম যেখানে পাইছে ওইখানেই কালারটা পাইছে, বুঝতে পারছেন? তো এভাবে আমরা ডিপ নিয়ে কাজ করতে পারি, আলাদা করতে পারি। যেমন নিচের গুলো কিন্তু পাই নাই, আমরা প্রথমে ডিপের ভিতরে যে সময় ফি দিছিলাম, ডিপের ভিতরে যে ফি ট্যাগ গুলো ছিল ওইগুলোর ভিতরে পাইছিল। তো এইভাবে আমরা ডিপ দিয়ে আলাদা আলাদা কি কাজ করতে পারবো, বুঝতে পারছেন? তো ভবিষ্যতে ডিপের কাজ আমরা আরো দেখবো। যদি না বুঝে থাকেন তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমরা ডিপ ট্যাগ ব্যবহার করে একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো নিয়ে আসবো এবং ডিপ ট্যাগ ব্যবহার করে এগুলোকে ডিজাইন করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটা স্ট্রাকচার তৈরি করছিলাম HTML এর টেবিলের সাহায্যে, মনে আছে? প্রথম আলো .com এর ওই প্রথম আলো .com এর স্ট্রাকচারটা আমরা টেবিল দিয়ে তৈরি করছি, কিন্তু আমরা CSS এর মাধ্যমে সেম একটা স্ট্রাকচার তৈরি করব যেটা আমরা ওয়েব ডিজাইন করার জন্য ব্যবহার করব। তখন আমরা div এর ব্যবহার করব এরকম স্ট্রাকচার তৈরি করার জন্য, বুঝতে পারছেন? তো div এর ব্যবহার আমরা অনেক ভাবে করতে পারি। এখন আমরা এইটুকু পর্যন্ত এগুলো প্র্যাকটিস করছি, এগুলো তো ক্লিয়ার নাকি? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, কোন একটা ট্যাগের ভিতরে যদি আরেকটা ট্যাগ থাকে ওইটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, ওই ট্যাগটাকে লিখে একটা স্পেস দিয়ে ভিতরের ট্যাগটার নাম লিখতে হবে, অথবা ভিতরের ক্লাসের নাম লিখতে হবে, ভিতরের আইডির নাম লিখতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন যে আমরা এই ফিটাকে একটা কালার দিতে চাই। এখন এই কালারটা আমরা কি কত ভাবে দিতে পারবো? এখানে আমরা কিভাবে দিছি, কালার নেমটা ইউজ করছি। আমরা যেভাবে দিতে পারবো সেটা হচ্ছে, আমরা কালার নেম লিখতে পারবো, নেম দিয়ে আমরা কালার করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরজিবি কালার ইউজ করতে পারবো। এই বিষয়গুলো আপনারা আশা করি নাম শুনছেন, আরজিবি কালার, আরজিবি এ কালার, আর হচ্ছে হেক্সাডেসিমাল কালার, বুঝতে পারছেন? আমরা এগুলার মাধ্যমে কি আমরা আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে এগুলার টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারবো, বুঝতে পারছেন? তো আরো কিছু কিছু ভাবে হয়তো কালার চেঞ্জ করা যায়, তবে ম্যাক্সিমাম সময় এই চারটা পয়েন্ট ইউজ করা হয় কালার করার ক্ষেত্রে।
তো আমরা এখন প্রথম পয়েন্টে কিন্তু আমরা দেখছি কি দেখছি, কালার নেম। কালার নেম কি, আমরা কালারের নামটা লিখে দিব, বুঝতে পারছেন? তো আমরা এগুলোকে কমেন্ট আউট করে রাখি যাতে আমাদের আউটপুটে শো না হয়, বুঝতে পারছেন? তো এখন একটু খেয়াল করেন, আমরা ফিডব্যাককে যদি অন্য 8GB কালার দিয়ে কালার করতে চাই, এখন একটু খেয়াল করেন আমরা যেটা করব, এই সফটওয়্যার সম্পর্কে আমি পরের ক্লাসে পরিচয় করিয়ে দেব কিভাবে আমরা কালার কোডটা এই সফটওয়্যারের মাধ্যমে নিব। আপাতত আমরা এই রেড কালারটা নিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা 8GB কালার নিব 255,000। এখন আমরা রেড এর পরিবর্তে এখানে কালার নেমের পরিবর্তে কি দিব, 8GB কালার ইউজ করব না। তো আমাদেরকে লিখতে হবে RGB, বুঝতে পারছেন? এরপর প্রথম ব্র্যাকেট, এরপর এখানে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে, RGB 4টা ওয়ার্ড আছে। তো 4টা ওয়ার্ডের জন্য আমাদের 4টা ভ্যালু দিতে হবে। এর আগে আমি একটা জিনিস দেখাই দিই, আমরা সেভ করি যদি ব্রাউজার লোড করি এই কালারটা কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? কারণ আমরা এখানে কোনো ভ্যালু দেই নাই। তো আমরা আমাদের প্রথম ভ্যালুটা হবে রেড, আমরা যে কালারটা ইউজ করছি রেড কালারে আমাদের প্রথম ভ্যালুটা হবে 255, দ্বিতীয় ভ্যালুটা হবে 0, তৃতীয় ভ্যালুটা হবে 0। আর সবগুলোকে আলাদা করার জন্য আমাদের কি করতে হবে, কমা দিতে হবে, বুঝতে পারছেন? তো সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন দেখেন এই কালারটা পাইছি, বুঝতে পারছেন? তো এই কোডটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের কোডটা মনে রাখতে হবে না। আপনারা যদি এই সফটওয়্যারটা ইউজ করেন অথবা ব্রাউজারে অনেক এক্সটেনশন আছে অথবা এরকম অনেক সফটওয়্যার আছে, যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। তবে আমি এটা ইউজ করি, আপনারা চাইলে আমি নেক্সট ক্লাসে এটা কিভাবে ইনস্টল করবেন ব্যবহার করবেন এটা দেখিয়ে দিব। আর হচ্ছে এভাবে আপনারা কি 8GB প্লাস 8GB হেক্সাডেসিমাল যে কালার কোডগুলো আছে এগুলো নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? তো এখন আমরা কয়ভাবে শিখছি, কালার নেম দিয়ে শিখছি, 8GB দিয়ে শিখছি। 8GB দিয়ে আমরা 8GB নেমটা লিখবো আর RGB তিনটা অক্ষরের জন্য তিনটা ভ্যালু হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, বি হচ্ছে ব্লু, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা 8GB এ দিয়ে দেখবো। এখন আমরা গ্রিন কালারটা নিয়ে নিই 8GB ভ্যালুতে, 8GB। আচ্ছা এটা নিতে হবে না, এটা আমি এক্সপ্লেন করব কিভাবে করতে হবে। কপি ভ্যালু দিলাম। এখন এখানে আমরা কিভাবে দেখছি, কালার নেম দিয়ে দেখছি, 8GB দেখছি। এখন আমরা কিভাবে দেখবো, 8GB এ দিয়ে দেখবো, বুঝতে পারছেন? তো এখানে আমরা RGB এ দিলাম, এরপর ব্র্যাকেট দিলাম। এরপর একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের কয়টা ওয়ার্ড ছিল, একটা দুইটা তিনটা ওয়ার্ড ছিল। এখানে কয়টা ওয়ার্ড, 1 2 3 4টা ওয়ার্ড। তো এখানে আমাদের কয়টা ভ্যালু দিতে হবে, 4টা ভ্যালু দিতে হবে। তো প্রথম হচ্ছে রেড, জি তে হচ্ছে গ্রিন, বি তে হচ্ছে ব্লু, আর এ তে হচ্ছে আলফা, বুঝতে পারছেন? তো আমরা গ্রিনের ইয়েটা আমরা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি এখন কিন্তু এটা পাইতেছে। আচ্ছা এটা পাইতেছে, কিন্তু আমরা কন্ট্রোল জেড দিলাম, সেভ করলাম, ব্রাউজারে লোড করলাম, এটা কিন্তু কি হয় নাই। এখন যদি আমরা ভ্যালুটা দিই তাহলে এটা কিন্তু এখনো পাইতেছে। তো এখানে এ এর কাজটা মূলত কি, এ এর কাজটা দিয়ে আমরা যেটা করতে পারি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এই কালারটা দেখেন একটু হালকা হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার যদি আমরা পুরোপুরি 1 দিয়ে দিই দেখেন যে এই কালারটা অরিজিনাল কালারটাই আসছে। তো এর কালার দিয়ে আমরা এখানে যে কালারটা ইউজ করব, RGB এ দিয়ে যে কালারটা ইউজ করব, এ দিয়ে আমরা ওই কালারটার অপাসিটিটা বাড়াতে কমাতে পারবো। 0.1 থেকে 1 পর্যন্ত, দশমিক সংখ্যা 0.1 থেকে 1 পর্যন্ত এই ভ্যালুটা হয়। আমরা চাইলে 0 দিলে কিন্তু এটা ব্ল্যাক দেখাবে অথবা কালারটা চলে যাবে, বুঝতে পারছেন? আমরা যে বোঝাচ্ছি এটার কোনো কালার নেই। এখন আমরা চাইলে 0.1 দিতে পারি, তখন হালকা একটু কালার দেখা যাবে, বুঝতে পারছেন? যদি আমরা শুধু 1 দিই তাহলে পূর্ণ যে কালারটা আছে ওই কালারটা দেখতে পারবো, বুঝতে পারছেন? এর মাঝখানে 0.9 0.8 0.1 থেকে 1 পর্যন্ত আমরা যে কোনো কি একটা ভ্যালু দিতে পারবো। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন? তো 8GB এবং 8GB এর মধ্যে পার্থক্যটা এখন বলতে পারবেন? আচ্ছা, তো এরপরে আমরা কি দিয়ে করতে পারবি, হেক্সাডেসিমালের মাধ্যমে আমরা কোন একটা কি কালার করতে পারবো। তো এখন একটু খেয়াল করেন, আমাদের এখানে একটা H1 আছে, আমরা H1 কে ধরবো। H1 কে ধরার জন্য আমরা কিভাবে করতে হবে বলেন? H1 কে যদি আমরা CSS এর মাধ্যমে ধরতে চাই আমরা কিভাবে ধরবো? হ্যাঁ, আমরা যদি এখানে H1
দিয়ে কালার একটা কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আসবে। এটা কিন্তু আসছে, আসছে না? কিন্তু আমাদের ওয়েবসাইটে এরকম অনেক H1 থাকবে, বুঝতে পারছেন? তো আমাদের সেপারেট ভাবে ধরতে হবে যে আমাদের কোন H1 টাকে আমরা ধরতেছি, বুঝতে পারছেন? যেমন আমরা নিচে একটা H1 ট্যাগ দিই, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন এটাও কিন্তু কালার হয়ে হয়ে গেছে। আমরা করতে চাইতেছি কি, আমাদের এই ডিবের ভিতরে যে H1 টা আছে ওইটার কালার আমরা শুধু চেঞ্জ করতে চাই। তো এখন আমাদের কি করতে হবে বলেন? এখন আমাদের সেপারেট ভাবে প্রথমে ডিপকে ধরতে হবে, ডিপকে ধরে ডিপের ভিতরে আমাদের যে H1 আছে এটাকে ধরতে হবে। তো প্রথমে ডিপকে ধরার জন্য আমাদের কি করতে হবে? ডট ডিপ 1, আমাদের প্রথমে করতে হবে ডট ডিপ 1, এরপরে ডিপ 1 এর ভিতরে কি আছে? H1। এখানে কিন্তু আমরা H1 এর ভিতরে কোনো ক্লাস দিই না, যার কারণে ডট লাগবে না। তো আমরা H1 কে ধরতেছি, এরপর আমরা কালার দিব, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম। এখন যদি এটার ভিতরে হয়েছে না, তো আমরা শুরুতে কালার নেম দিয়ে দেখছি, এরপর আরজিবি দিয়ে দেখছি, এরপর আরজিবি এ দিয়ে দেখছি না? তো আরজিবি আমরা যে সময় করছিলাম এই সময় আরজিবি লিখে প্রথম বন্ধনী দিয়ে আরজিবি তিনটার ভ্যালু দিছিলাম। আরজিবি এ দিয়ে যে সময় আমরা করছিলাম আরজিবি এ লিখে প্রথম বন্ধনী দিয়ে আমরা চারটার ভ্যালু দিছিলাম। কালার নেম যে সময় করছিলাম ওই সময় আমরা কালার নেম লিখে দিছিলাম, বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন হেক্সাডেসিমেল নিয়ে করব তখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ব্লু কালারের কালার কোডটা নিয়ে আসব, এখানে রাখতেছি। এরপর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন একটা ভ্যালু আছে 0 0 4টা FF 2টা, বুঝতে পারছেন? তো এখন যদি আমরা এটার পরিবর্তে এটাকে পেস্ট করে দিই, এটা কিন্তু হবে না, বুঝতে পারছেন? আমরা যদি সেভ করে ব্রাউজার লোড করি এটা কিন্তু এখনো হয় নাই। তো এটা আরজি, একটা আমার কথা মনে রাখবেন, যখন আমরা হেক্সাডেসিমেল দিয়ে কোনো কালার কোড ইউজ করব তখন আমাদের কালার কোডের আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাশ চিহ্ন দেওয়ার পরে আমাদের কোডটা আমাদের ওয়েবসাইটে কাজ করবে, বুঝতে পারছেন? তো আরেকটা কথা মনে রাখবেন, আমাদের এখানে যে কালার কোডটা আছে এটা সব সময় না হয় 6 সংখ্যার থাকবে, না হয় 3 সংখ্যার থাকবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা না হয় 6 সংখ্যার থাকবে, না হলে 3 সংখ্যার থাকবে। এটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা ডিভ কেন ব্যবহার করব অথবা ক্লাস কেন ব্যবহার করব? আর হচ্ছে আমরা কালার, আমরা কোনো একটা টেক্সটকে কালার করতে চাইলে কি প্রপার্টি ইউজ করব? কালার প্রপার্টিটা, বুঝতে পারছেন? HTML এর ক্ষেত্রে যখন আমরা HTML ট্যাগের ভিতরে কোনো কিছু লিখি এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর হচ্ছে CSS এর ক্ষেত্রে আমরা একটা ট্যাগকে অথবা একটা ক্লাসকে ধরার পর যেটা লিখি ওটা কি একটা প্রপার্টি, CSS প্রপার্টি, বুঝতে পারছেন? আর হচ্ছে এখন আমরা কালারকে কয়ভাবে করতে পারবো, কালার কয়ভাবে শো করতে পারবো? 3 ভাবে, 4 ভাবে। কালার নেম, আরজিবি, আরজিবিএ আর হচ্ছে হেক্সাডেসিমেল, বুঝতে পারছেন? তো তিনটা তো এখন পারবেন না, তা আপনারা এই কালার জিনিসটা একটু প্র্যাকটিস করেন, এরপর হচ্ছে আমরা কমেন্ট নিয়ে কাজ করব। আচ্ছা, হেক্সার ক্ষেত্রে আমি কি বলছি, 6টা অথবা 3টা কালার কোড দিতে হবে। যেমন এখানে যে কালার কোডটা আছে 00000FF না, এখন এটা হচ্ছে ব্লু কালারের কালার কোড। কিন্তু আমরা যদি এখন ব্ল্যাক কালার চাই, ব্ল্যাকের কালার কোড কি 000 3টা, বুঝতে পারছেন? আবার হোয়াইটের কালার কোড হচ্ছে কি FFF, বুঝতে পারছেন? এগুলো ফিক্সড করা, আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন। আপনি যদি সাদা কালার ইউজ করতে চান তাহলে F 4টা 3টা দিতে হবে অথবা 6টা দিতে হবে, বুঝতে পারছেন? যদি ব্ল্যাক ইউজ করতে চান নয় 3টা দিতে হবে, নয় 6টা দিতে হবে, বুঝতে পারছেন? এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর সাদা কালার ইউজ করতে হলে আপনাকে অবশ্যই FFF এটাই ইউজ করতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করি এদিকে, আমরা HTML এর কমেন্টও দেখছি না? HTML কমেন্ট দিয়ে আমরা কি করি বলেন? HTML এ কমেন্ট দিয়ে আমরা কি করি? যেমন আমরা যদি এই H1 টাকে এর নিচে H1 টাকে কমেন্ট করে রাখি তাহলে কি হবে?
হ্যাঁ, এটা কোডে থাকবে কিন্তু ব্রাউজারে শো করবে না। হ্যাঁ, এখানে লেখাটা থাকবে কিন্তু ব্রাউজারে শো করবে না, বুঝতে পারছেন? তো ঠিক সেম ভাবে আমরা সিএসএস ও কি কমেন্ট করতে পারি। তো কমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সিএসএস এ কমেন্ট করার জন্য আমরা ঠিক সেম এইচটিএমএল এর মতো কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন যদি প্রেস করি তাহলে কমেন্ট আউট হবে। এছাড়াও আমরা আরেকভাবে কমেন্ট আউট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল কোন একটা টেক্সটকে সিলেক্ট করার পর কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে এটা যদি প্রেস করেন তাহলে কমেন্ট আউট হবে। এখন দেখেন এটা কমেন্ট আউট হয়েছে না, এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজার রিলোড করি তাহলে এই কালারটা চলে যাবে, বুঝতে পারছেন? এখন যদি আমরা কমেন্ট আউট করে দিই কন্ট্রোল জেড দিয়ে তাহলে আবার এটা কি কালার চলে আসছে, বুঝতে পারছেন? ঠিক এইচটিএমএল এর মতো কোডটা এখানে থাকবে কিন্তু ব্রাউজারে আউটপুট দেখতে পারবেন, বুঝতে পারছেন? যদি কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন প্রেস করেন তাহলে তো শর্টকাটে করে ফেলতে পারতেছেন। যদি টাইপ করে করতে চান তাহলে প্রথমে স্ল্যাশ তারপর স্টার চিহ্ন আর শেষ করতে হবে কিভাবে, স্টার চিহ্ন আর স্ল্যাশ, বুঝতে পারছেন? সেভ দিলাম, ব্রাউজার লোড করলাম, এখন এটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এইভাবে কমেন্ট আউট করতে পারি। আর হচ্ছে আমরা কালার জিনিসটা দেখছি, কমেন্ট জিনিসটা দেখছি না, এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করার জন্য আমরা ইউজ করব একটা ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ, শুধু ডিপ ট্যাগ, এর ভিতরে কিন্তু আমরা কিছু দিব না। আমরা শুধু ডিপ ট্যাগ দিলে আমাদের কি এখানে কোনো আউটপুট আসবে? কোনো কিন্তু আউটপুট আসবে না। তো আমরা কি করব, আমরা এই ডিপ ট্যাগটাকে ধরব। আচ্ছা, এগুলোর আউটপুট কি আমাদের ব্রাউজারে আসবে? আসবে না, কারণ এগুলো আমরা কমেন্ট করে রাখছি, বুঝতে পারছেন? তো এই ডিপটাকে আমরা ধরলাম, অথবা আমরা এখানে একটা নাম দিতে পারি, কারণ হচ্ছে যদি আমরা এই ডিপ ট্যাগটা ধরি তাহলে আমাদের উপরে একটা ডিপ ট্যাগ আছে, এটা আমরা কি একসাথে ধরা হয়ে যাবে, সেজন্য আমরা একটা ক্লাস দিব এখানে, ক্লাস ডিপ টু, বুঝতে পারছেন? তো আমরা এখন এখানে কাকে ধরবো, ডিপ টু কে। ডিপ টু কে ধরার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, অথবা আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের অনেকগুলো প্রপার্টি আছে। আমরা আমাদের এখানে নেট নেই, তাহলে নেট থেকে দেখতে পারতাম। ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট বানানটা আমার মনে ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের আমরা যদি এখানে সেমিকোলন দিই তাহলে এটা আসতে পারে। আচ্ছা দেখ, আমাদের এখানে বানানটা ভুল হয়েছে, বুঝতে পারছেন, যার কারণে এটা আসতেছে না। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের এরকম আহ, অনেকগুলো প্রপার্টি আছে, এক এক প্রপার্টির কাজ কিন্তু আলাদা, বুঝতে পারছেন? তো এই সব প্রপার্টির কাজ আমরা শুধু এই ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারি, বুঝতে পারছেন? শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ করতে পারি, সাইজের কাজ করতে পারি, কালারের কাজ করতে পারি, অ্যাটাচমেন্টের কাজ করতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন আমার কথা? যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড পজিশন দেন তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে পজিশনের কাজ করতে পারবেন না। তো আবার যদি ব্যাকগ্রাউন্ড দেন, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এখানে যে কোনো কিছু কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু এখানে অ্যাটাচমেন্ট দিয়ে আপনি বাকিগুলোর কাজ করতে পারবেন না,
বুঝতে পারছেন? কারণ এগুলোতে আপনি নাম ঠিক করে দিয়েছেন যে এটার এই কাজ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি এটা বলে দেন না যে এই নির্দিষ্ট কাজটাই করতে হবে। এখন বুঝতে পারছেন? তো এখানে আমরা আজকে শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করব। সামনের ক্লাসগুলোতে আমরা ইমেজ, পজিশন, সাইজ, অ্যাটাচমেন্ট এগুলার কাজ করব। বুঝতে পারছেন? তো তো এখন আমাদের মেইন কথা হচ্ছে আমরা কালারটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে নিয়ে আসতে পারবো, অথবা আমরা চাইলে কি ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা লিখছি, যার কারণে ব্যাকগ্রাউন্ড লেখার প্রয়োজন নেই। আমরা একটা কালার দিব হ্যাশ 000, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি আমাদের কালারটা কিন্তু আসবে না, কারণ আমরা এখানে একটা ডিপ ট্যাগ দিছি, ডিপ ট্যাগের ব্যাকগ্রাউন্ড দিছি, কিন্তু ডিপ ট্যাগটার কোনো সাইজ কিন্তু আমরা দিই নাই। যখন আমরা একটা ডিপ ট্যাগকে ব্যাকগ্রাউন্ড দিব তখন আমাদের অবশ্যই একটা সাইজ দিতে হবে, না হলে আমাদের ডিপ ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট রাখতে হবে। h2 এর ভিতরে সেভ দিলাম, ব্রাউজার লোড করলাম, এখন আসছে না, না হলে কোনো কন্টেন্ট দিতে হবে, না হয় কি করতে হবে, এটা কিন্তু আসছে, আমি যদি দেখাই এটা কিন্তু এখানে শো করছে। বুঝতে পারছেন? এখন আমাদের এখানে কি করতে হবে, কালার দিতে হবে, কালার হ্যাশ সেভ দিলাম, ব্রাউজার লোড করলাম, এখন শো করতেছে। এর আগে কেন শো করে নাই? কারণ আমাদের টেক্সটের কালারও কালো, ব্যাকগ্রাউন্ডও কালো, যার কারণে শো করে নাই। বুঝতে পারছেন? তো এখন আমাদের এখানে কালারটা আসছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি দেখেন প্রতিটা লাইনের শেষে সেমিকোলন দিছি না। যখন আপনি এরকম সিঙ্গেল লাইন করবেন তখন সেমিকোলন না দিলেও কিন্তু সমস্যা করবে না, কিন্তু যখন এরকম একটা ট্যাগকে ধরে অনেকগুলো প্রপার্টি নিয়ে কাজ করবেন তখন আপনাদের অবশ্যই এই দুইটা প্রপার্টিকে আলাদা করার জন্য সেমিকোলন দিতে হবে। বুঝতে পারছেন? তো এই সেমিকোলন দেওয়ার অভ্যাসটা গড়ে তুলবেন। সিঙ্গেল লাইন করলেও সেমিকোলনটা দিয়ে দিবেন, আর অনেকগুলো লাইন করলেও সেমিকোলনটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সবগুলাতেই দিবেন যাতে করে একটা অভ্যাস হয়ে যায়। তো এখানে আমরা কালারটা এখন আপাতত উঠে দিতেছি, আমরা টেক্সট রাখবো না, আমরা কি দিব, সাইজ দিব। বুঝতে পারছেন? ডিভ এর ভিতরে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা শো করাতে হয়, না হলে আমাদের ডিভ এর কন্টেন্টটা দিতে হবে ভিতরে, ডিভ এর ভিতরে কোনো কন্টেন্ট রাখতে হবে, না হলে আমরা সিএসএস এর মাধ্যমে এটা সাইজ দিতে হবে। বুঝতে পারছেন? তো এটার সাইজ আমরা দিব যে উইডথ, এটা কাজ করবে ডানে বামে 300 পিক্সেল, আর হাইট এটা কাজ করবে উপরে নিচে, আমরা দিলাম 300 পিক্সেল। এটুকু তো বুঝতে পারছেন না? সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন আমাদের ডিপটা এখানে শো করতেছে। বুঝতে পারছেন? এটা ডানে বামে 300 পিক্সেল, উপরে নিচে 300 পিক্সেল কাজ করতেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে না শুধু ব্যাকগ্রাউন্ডে দিছি, এটা শো করছে। তো আমরা এখন এটা কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম, এখন এটা চলে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারে দিব হ্যাশ 000, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন দেখেন সেম কাজ করতেছে না? ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি চাইলে সবকিছুর কাজ করতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে শুধু কালারটাই দিতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানেও সেম, আপনি যদি এখানে আমরা কি কালারটা ইউজ করছি, এটা কি কালার ইউজ করছি, হেক্সাডেসিমাল কালার। এখন যদি আমরা এখানে ব্ল্যাক লিখি তাহলে কিন্তু আমাদের ব্ল্যাকটা কাজ করবে। বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে এখানে আমরা কালার নেম 8GB হেক্সাডেসিমাল কালার যেগুলো ইউজ করছি সেগুলো এখানেও কাজ করবে। বুঝতে পারছেন? যেমন আমরা যদি এখানে 8GB দিই, তারপর এখানে ভ্যালু দিই 000, এটা হবে না, সেভ করলাম। দেখেন এটা এখানে 8GB-টাও কাজ করতেছে। বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাড করতে হবে এটা বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আপনারা এরকম একটা ডিভ ক্লাস নেন, ডিভের ভিতর ব্যাকগ্রাউন্ডটা দেন। আচ্ছা, এবার একটু দেখি আমরা ক্লাস 9 এর ভিতরে একটু খেয়াল করেন সবাই, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার নিতেছি কি ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা একটি ইমেজ রাখতেছি, নাম হচ্ছে কি image.jpg। এখন এটাকে আমরা কি আমাদের সিএসএস এর মাধ্যমে নিয়ে আসবো। বুঝতে পারছেন? তো আমরা আরেকটা ডিভ দিতেছি, ডিভের একটা ক্লাস দিব,
উই ডিপ 3 এটুকু তো বুঝতে পারছেন না? এখন আমরা ডিপ 3 কে ধরলাম, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে হলে আমরা কিভাবে করতে পারি বলছি, না হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ, না হয় শুধু ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন তো? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিয়ে আসি আগে, এরপর ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপর আমাদের দিতে হবে ইউআরএল, ইউআরএল দিয়ে একটা প্রথম ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমাদের কাজটা শেষ। আমাদের এখন যেটা করতে হবে, ইউআরএল এর ভিতরে আমাদের লোকেশনটা দিতে হবে। হ্যাঁ এখন আমাদের, হ্যাঁ এখন আমাদের এখানে কি হবে বলেন? অ্যাসেটস অ্যাসেটস স্ল্যাশ সিএসএস হবে। এখানে আমাদের ইমেজ কোথায় আছে? অ্যাসেটস ইমেজ, ইমেজ ডট ইমেজ ইমেজ ডট জেপিজি সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজার লোড করি, এখন এটা আসছে? আসে না কেন বলেন? হাইট সমস্যা? হাইট দিয়ে দেখবো। আসছে? আচ্ছা রাইট বাটনে ক্লিক করে ভিউ ফেস সোর্সে যাই। আচ্ছা এখানে এটা দেখতে পারবো না আমরা, আমাদের আচ্ছা এখানে দেখতে পারবো। স্টাইলার সিএসএস এ গেলাম। আচ্ছা এখানে দেখতে পারবো না, ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পর ডিপ 3 তে ক্লিক করলাম। এখন যদি এখানে ক্লিক করি, কুড নট লোড দ্য ইমেজ, মানে কি ইমেজের লোকেশন হয় নাই। বুঝতে পারছেন তো? এখানে বলেন সমস্যা কোথায়? ইউআরএল এর ভিতরে আমরা কোনো কিছু লিখতে হলে আমাদের সেকেন্ড বন্ধনী অথবা প্রথম বন্ধনী দিতে হয়। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন এখন কি আসবে? সরি, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল, হ্যাঁ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়। আমরা দিয়ে দিছি এটা। এখন কি আসবে? এখনো আসে না কেন বলেন? না, এখানে একটু খেয়াল করেন। এখন আমরা ইমেজটা কোথায় অ্যাড করতেছি? সিএসএস ফাইলে না? তো প্রথমে আমরা কাজ করতেছি কোথায়? HTML ফাইলে না, এখন আমরা কাজ করতেছি সিএসএস এর ভিতরে। তো আমরা কোথায় যাব? সিএসএস এর ভিতরে, এখানে কাজ করতেছি। তো ইমেজটা খুঁজতে হলে আমাদের কোথায় আসতে হবে? এক ফোল্ডার বাইরে আসতে হবে, তারপর ইমেজে যাইতে হবে, তারপর এটা। এটা বুঝতে পারছেন? আমাদের HTML থেকে কিন্তু এটা আসবে না, কারণ আমরা HTML থেকে কাজ করতেছি না। আমরা কাজ করতেছি কোথায়? সিএসএস থেকে। তো এক ফোল্ডার বাইরে আসবে, ইমেজ ফোল্ডারে যাবে, তারপর ইমেজ। বুঝতে পারছেন আপনি? তো এখানে আমাদের কি করতে হবে? এক ফোল্ডার বাইরে আসতে হলে ডট 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 স্ল্যাশ, তারপর এক এক ফোল্ডার বাইরে সিএসএস থেকে আমরা এক ফোল্ডার বাইরে আসলাম। এরপর কোথায় যাব? ইমেজে। ইমেজে আসার পর এখানে ইমেজটা আছে না? ইমেজ ডট জেপিজি সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, ইমেজটা আসছে? আসছে না? আচ্ছা আমরা যদি সাইজটা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা উইডথ দিব 800 পিক্সেল, হাইট দেব 800 পিক্সেল, সেভ দিলাম। তাহলে এটা এরকম দেখা যাচ্ছে না? তো ইমেজটা আমরা যদি ওপেন করে দেখি, ইমেজটা কিন্তু এরকম। যে আমাদের ব্রাউজারে কিরকম আসছে এরকম, এটা কিন্তু পুরো ইমেজ শো করে না। তো পুরো ইমেজ শো করানোর জন্য আমাদের আরো কিছু প্রপার্টি ইউজ করতে হবে ইমেজের সাথে। যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ,
ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা দেখছিলাম না একটু আগে, ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে ভ্যালু হবে কভার, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন এখানে কিন্তু পুরোটাই প্রায় চলে আসছে। এখন আরো আরেকটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এটা হচ্ছে সেন্টারে যদি আমরা দিই তাহলে এটা বরাবর মাঝখানে থাকবে, যদি আমরা টপ দিই তাহলে উপরের দিকে যাবে, যদি বটম দিই তাহলে নিচের দিকে যাবে, যদি আমরা লেফট দিই তাহলে লেফট সাইডে থাকবে, বুঝতে পারছেন? আর যদি আমরা এখন এটা লেফট সাইডে আছে এদিকে, যদি আমরা রাইট দিই তখন এটা কোথায় থাকবে? এদিকে থাকবে। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এদিকে আছে না? বুঝতে পারছেন? বোঝা যায়? এই দেখেন এগুলা, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা চাইলে কি ইমেজটাকে পজিশন করতে পারি। আর ইমেজ নিয়ে আসতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ইমেজের ভিতরে ইউআরএল এর ভিতরে আমাদের লোকেশনটা দিতে হবে। আর লোকেশনটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন আপনি কোন ফাইলে কাজ করতেছেন আর লোকেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, বুঝতে পারছেন? আর ইমেজ ঠিকমতো লোড হয়েছে কিনা এটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন, তারপরে যেটা করবেন যে এলিমেন্টের ভিতর অথবা যে ট্যাগের ভিতরে আপনি সিএসএস কাজ করতেছেন এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে সিএসএস কোডগুলো কিন্তু আছে, সিএসএস কোডগুলো আছে না? যে এলিমেন্টকে এইচটিএমএল ট্যাগকে ধরছেন আপনি, ওই ট্যাগের ভিতরে যে কোডগুলো আপনি করছেন এগুলা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা যদি এখানে হোভার করি, এখানে ইমেজটা আসছিল, একটু আগে কি আসছিল? ইমেজ নট ফাউন্ড, মানে ইমেজের লোকেশন ঠিক হয় না। তো এখন আমাদের এখানে ইমেজটা কি আসছে। তো এইভাবে আপনারা কি ইমেজ নিয়ে আসবেন। এটুকু তো পারবেন না? আচ্ছা, এটুকু প্র্যাকটিস করেন। আর আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। বাসায় গিয়ে এই কয়েকটা বিষয় ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই বিষয়গুলো হচ্ছে বেসিক না, এই বিষয়গুলো কমন। এগুলো আপনার ওয়েবসাইট তৈরি করতে হলে প্রায় সব ওয়েবসাইটে এগুলা লাগে, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন।